তৃতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ভূগোল বিষয়ের পার্ট বি যেখানে রয়েছে মানবীয় ভূগোল, সেখানে মাত্র দুটো ইউনিট রয়েছে। প্রথম ইউনিট রয়েছে জনসংখ্যা এবং দ্বিতীয় ইউনিটে রয়েছে জনবসতি। তো যেহেতু এটা খুব একটা বড় পোর্শন নয়, এখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বাছাই করা ওয়ান লাইনার প্রশ্ন আমি একই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে টোটাল পার্ট বি এর যে মানবীয় ভূগোলের ইউনিট 1 এবং ইউনিট 2 রয়েছে, অর্থাৎ জনসংখ্যা এবং জনবসতি, সেখানকার গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার কোশ্চেন খুব ভালো করে বুঝে নাও, প্রয়োজনে অবশ্যই নোট করো। অতি গুরুত্বপূর্ণ একেবারে বাছাই করা, যেগুলো অধিকাংশ সময় টেস্ট পেপারে বা পারুল টার্গেটে বা প্রশ্ন বিচিত্রায় বিভিন্ন জায়গায় এসেছে, সেই রকম প্রশ্নগুলোই কিন্তু তোমাদের বলছি। তাই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই শুনে নাও, বুঝে নাও। প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার পাওয়া গেছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে জনসংখ্যা ঘনত্বের সূত্র। এটা কিন্তু বহু জায়গায় এসেছে। তো এর উত্তর হবে জনসংখ্যা ডিভাইডেড এলাকা। এটা খুব ভালো করে করতে হবে। তারই সঙ্গে সঙ্গে যেটা করবে, আমি তোমাদেরকে কতগুলো তথ্য দিচ্ছি, সেগুলো একটু বুঝে নাও। পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ, নট দেশ, আমি কিন্তু মহাদেশ বলছি। পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ অবশ্যই এশিয়া। পৃথিবীর দ্বিতীয় জনবহুল মহাদেশ, এটা হবে আফ্রিকা। পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যাযুক্ত মহাদেশ, এটা হবে ওসিয়ানিয়া। সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার যে মহাদেশে দেখা যায়, সেটা হচ্ছে ইউরোপ। সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার দেখা যায়। এইরকমই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বহুবার যেটা পাওয়া গেছে, সেটা হচ্ছে ভারতে পুরুষ অভিবাসনের কারণ। পুরুষদের যে অভিবাসন, তার মূল কারণ কি না, কাজ ও কর্মসংস্থান। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এইরকমই আরো একটা প্রশ্ন যেটা বহুবার পেয়েছি, সেটা হচ্ছে ভারতে পরিযান ঘটে বা পরিব্রাজন ঘটে সর্বাধিক কোথা থেকে কোথা পর্যন্ত, অবশ্যই গ্রাম থেকে শহরে। এইরকমই অতি জনবিরল বসতি যেখানে গড়ে ওঠে, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে কত মানুষ বাস করে। এখানটা কিন্তু তোমরা একটু পড়ে রাখবে, নিবিড় জনবসতি বা অতি বিরল বা বিরল, এখানে প্রতি বর্গ কিলোমিটারে কত লোক বাস করে। তো আমি এখানে অতি বিরল বলেছি, সেখানে হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে একজনের কম বা একজন মানুষ বসবাস করে, এটা হচ্ছে অতি জনবিরল। তো তোমরা ওই জায়গাটা ভালো করে দেখে রাখবে অবশ্যই। নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে, তার মধ্যে হচ্ছে কোন অঞ্চল বা দেশের অন্তঃপরিব্রাজন এবং বহিঃপরিব্রাজন, এদের যে বিয়োগফল, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে নিট পরিব্রাজন। অন্তঃপরিব্রাজন আর বহিঃপরিব্রাজনের বিয়োগফলকে বলা হয়ে থাকে নিট পরিব্রাজন। এইরকমই গুরুত্বপূর্ণ আরেকটা, তাহলে যদি যোগফল করা হয়, মানে কোনো অঞ্চল বা দেশের অন্তঃপরিব্রাজন আর বহিঃপরিব্রাজনের যদি যোগফল করা হয়, তাহলে সেটাকে বলা হবে মোট পরিব্রাজন। দুটো কিন্তু আলাদা জিনিস, ভালো করে বুঝতে হবে, একটা বিয়োগফল একটা যোগফল। নেক্সট যেটা সিডিআর বলতে যে জিনিসটা বোঝায়, সেটা কি না, সেটা হচ্ছে ডি ডিভাইডেড পি ইন্টু 1000। এটা খুব ভালো করে মনে রাখো। সিডিআর মানে ক্রুড ডেথ রেট, এই অংশটা ভালো করে বুঝতে হবে। তাহলে ক্রুড ডেথ রেট বা সিডিআর বলতে বোঝায় ডি ডিভাইডেড পি ইন্টু 1000। আবার কতগুলো তথ্য বলছি তোমাদের, সেগুলো একটু ভালো করে বুঝে নাও। এর আগে যেগুলো তোমাদেরকে মহাদেশের কথা বলেছিলাম, এখন যেগুলো বলবো সেগুলো হচ্ছে দেশ। সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ, সেটা হবে ম্যাকাও। সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ দেশ, এটা হবে গ্রিনল্যান্ড। সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশ, সেটা হবে ভারত। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট দেশ, এটার সঠিক উত্তর অবশ্যই হবে ভ্যাটিকান সিটি। ভালো করে তাহলে বুঝে নিয়েছো নিশ্চয়ই। আমি এখানে চারটে তথ্যের কথা বলেছি, একটা ঘনত্বের নিরিখে বলেছি, একটা জনসংখ্যার নিরিখে বলেছি, কতগুলো যে দুটো বললাম সেটা সর্বাধিক, আর দুটো বলেছি সর্বনিম্ন। ভালো করে এই জিনিসগুলো বুঝে নিতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ যেটা অতি অবশ্যই তোমাকে দেখতে হবে, এটাও বহুবার পাওয়া গেছে, সেটা হচ্ছে মানুষ জমি অনুপাতের সূত্র। মানুষ জমি অনুপাতের সূত্র হচ্ছে মোট জনসংখ্যা ডিভাইডেড মোট কার্যকরী জমির আয়তন, এটা হচ্ছে সূত্র। এরপরে ভারতের যে জনসংখ্যার ভিত্তিতে, ভারতের নয়, এটা হচ্ছে জনঘনত্ব সাধারণত কোন অঞ্চলে বেশি হয়ে থাকে, সেটা সমভূমি এলাকায় তো জনঘনত্ব অবশ্যই বেশি হয়ে থাকে, তারই সঙ্গে সঙ্গে কিন্তু উপকূল অঞ্চলের জনঘনত্ব বেশি হয়ে থাকে। তো এখানে তোমাকে যে অপশনগুলো দেবে, সেই অপশন অনুযায়ী তুমি অবশ্যই চুজ করবে উত্তরটা। এইরকমই গুরুত্বপূর্ণ আরো একটা, জনসংখ্যার ভিত্তিতে এশিয়া মহাদেশের যে দেশের জনসংখ্যা সব থেকে বেশি, সেটা অবশ্যই হবে ভারত। তার পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে চীন, আর তার পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। তো জনসংখ্যা পোর্শন থেকে এইরকমই গুরুত্বপূর্ণ আর মাত্র কয়েকটা প্রশ্নের কথাই বলবো। তার মধ্যে একটা হচ্ছে এশিয়া মহাদেশে যে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন এশিয়া মহাদেশের নিরিখে, সেটা অবশ্যই হবে জাপান।
এইবারে যে প্রশ্নটা বলছি এটা কিন্তু একটু বুঝতে হবে, ভালো করে শুনে নাও। জন্মহার ও অভিবাসন এবং মৃত্যুহার ও দেশান্তর গমন যখন সমান হয় তখন তাকে কি বলে? আবার লাইনটা বলছি, ভালো করে বোঝো। জন্মহার ও অভিবাসন এবং মৃত্যুহার ও দেশান্তর গমন যখন সমান হয় তখন তাকে বলা হবে শূন্য জনসংখ্যা বৃদ্ধি, মানে জনগণের বাড়ছেও না কমছেও না, সমান হয়ে গেছে, তাই তাকে বলা হবে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। এটা অবশ্যই ভালো করে একটু বুঝে নিয়েছো নিশ্চয়ই। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকবার পাওয়া গেছে, সেটা হচ্ছে ব্রেন ড্রেন জিনিসটা কি। আমি একটু ডিটেলস বলে দিচ্ছি, ব্রেন ড্রেন জিনিসটা কি একটু বুঝে নাও। ধরো পরিব্রাজনের ফলে যে সমস্ত দেশ উন্নয়নশীল বা স্বল্পোন্নত, সেই সমস্ত দেশ থেকে যখন উন্নত মস্তিষ্কওয়ালা বুদ্ধিজীবী মানুষ যখন কোথায় চলে যাচ্ছে? উন্নয়নশীল দেশ বা উন্নত দেশে চলে যাচ্ছে, তখন তাহলে কি হচ্ছে? ওই উর্বর মস্তিষ্কটা স্থানান্তর হয়ে যাচ্ছে, ড্রেন হয়ে যাচ্ছে, তাই সেটাকেই বলা হচ্ছে ব্রেন ড্রেন। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইরকমই গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে পৃথিবীর দ্রুত জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস দেওয়াকে কি বলে? পৃথিবীর দ্রুত জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস দেওয়াকে যেটা বলে সেটা হচ্ছে জনসংখ্যা অভিক্ষেপ। একটা জনবিরল দেশের উদাহরণ জেনে রাখবে, অতি নিবিড় জনবসতিযুক্ত অঞ্চল জেনে রাখবে, মানে এগুলো প্রত্যেকটার উদাহরণগুলো কিন্তু একটু ভালো করে অবশ্যই তোমাকে দেখে রাখতে হবে। তো মোটামুটি জনসংখ্যা থেকে এই ধরনের জিনিসগুলোই তোমরা একটু দেখে নিলেই এখান থেকেই কমন পেয়ে যাবে আশা করছি। জনবসতি পোর্শন থেকে তোমরা অবশ্যই যেটা অতি অবশ্যই দেখবে সেটা হচ্ছে প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্নে যে জনবসতি রয়েছে, কোন প্যাটার্নে জনবসতি কোথায় গড়ে ওঠে, কোথায় গোষ্ঠীবদ্ধ, কোথায় বিক্ষিপ্ত, কোথায় রৈখিক, এইগুলো তোমাকে একটু দেখে রাখতে হবে। নক্ষত্রাকৃতি কোথায়, কোথায় হেরিঙ্গন আকৃতি, কোথায় অশ্বক্ষুর আকৃতির, এই যে জনবসতিগুলো সেই আকার অনুযায়ী, বা এল আকৃতির বসতি কোথায়, টি আকৃতির, ওয়াই আকৃতির, এগুলো কিন্তু একটু ভালো করে দেখতেই হবে, এখান থেকে যে কোনো একটা আসতেই পারে। এছাড়া আরো যে গুরুত্বপূর্ণ অংশ, তোমাদের এগুলো তো বলেই দিলাম যে কোন প্যাটার্নেরটা, সেটা তো তোমাকে দেখতেই হচ্ছে। আর একটা প্রশ্ন যেটা বহুবার বিভিন্ন জায়গায় পেলাম, সেটা হচ্ছে জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ক্যানবেরা, এগুলো কি ধরনের শহরের শ্রেণীভুক্ত? সেগুলো অবশ্যই প্রশাসনিক শহরের শ্রেণীভুক্ত। এরকমই আরেকটা প্রশ্ন, সামাজিক নৈকট্য কোন ধরনের জনবসতি গড়ে তোলে? না গোষ্ঠীবদ্ধ জনবসতি। সামাজিক নৈকট্য, যদি তাদের মধ্যে বন্ধুভাব বজায় থাকে, তাদের মধ্যে সদ্ভাব বজায় থাকে, তাহলে একসঙ্গে বহু মানুষ এক জায়গায় একত্রিত হয়ে বসবাস করে, যেটাকে কিনা বলা হয়ে থাকে গোষ্ঠীবদ্ধ জনবসতি। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও বহুবার পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন এবং ক্ষুদ্র গ্রামীণ বসতিকে কি বলে? সেটা হচ্ছে হ্যামলেট। আর যেটা আমাদের একদম মানে বহুবার আরো যেটা পাওয়া গেছে, দুটি রাস্তার সমকোণে মিলিত হয়ে যে আকৃতির বসতি গড়ে ওঠে, এল আকৃতির বসতি, এটা তোমরা জানো, তোমাদের আগেই বললাম প্যাটার্নগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। তো এই প্রশ্নটাও কিন্তু বহুবার পাওয়া গেছে। আর তোমরা কিছু উদাহরণ দেখে রাখবে, ধরো ধর্মীয় শহরের উদাহরণ, প্রশাসনিক শহরের উদাহরণ, বা শিল্পভিত্তিক শহরের উদাহরণ, সামরিক শহরের উদাহরণ, প্রশাসনিক শহর, এই রকম ধরনের কিছু উদাহরণ কিন্তু মানে কোনটা কোন ধরনের শহর সেটা একটু দেখে রাখবে। আরো একটা তোমাদেরকে তথ্য যেটা দিয়ে রাখি, সেটা হচ্ছে মরুদ্যানকে কেন্দ্র করে যে ধরনের জনবসতি গড়ে উঠবে তাকে কি বলা হবে? সেটা হচ্ছে জলবিন্দু বসতি। এটা কিন্তু খুব গুলিয়ে যায়, ভালো করে খেয়াল রাখতে হবে। মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠে জলবিন্দু বসতি। পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠবে সেটাকে বলা হয়ে থাকে আর্দ্রবিন্দু বসতি। বালিয়াড়িকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠবে তাকে বলা হচ্ছে ছোটনাগপুর মালভূমির গ্রামীণ বসতি। এটা কি ধরনের বসতি হবে? এটা হচ্ছে অবশ্যই আয়তাকার বসতি। তো এই রকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে আমি একবারে বাছাই করে বলছি, তাই সেটা অবশ্যই ভালো করে তোমাকে লক্ষ্য করতে হবে এবং সেই অনুযায়ী প্রশ্নগুলোকে তৈরি করতে হবে। এই প্রশ্নটাও কিন্তু বহুবার বিভিন্ন জায়গায় পেলাম, সেটা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক একক, সেটা হচ্ছে গ্রাম বা মৌজা। এরকমই আরেকটু একটা গোষ্ঠীবদ্ধ যে বসতি যেটা মানে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, সেটা হচ্ছে নিম্ন গাঙ্গেয় বসতি এলাকায় কি ধরনের জনবসতি গড়ে ওঠে? সেটা হচ্ছে অবশ্যই গোষ্ঠীবদ্ধ জনবসতি। সেই রকমই সমগ্র পৃথিবীর পৌরবসতিতে পরিপূর্ণ হলে তাকে কি বলা হয়ে থাকে? তাকে বলা হয়ে থাকে ইকুমেনোপলিসিস। ইকুমেনোপলিসিস। তো সেই রকমই আরো যেটা একটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ, অনেকবার পাওয়া গেছে, কোন বড় শহরের কেন্দ্রীয় অংশকে কি বলে? সেটা হচ্ছে সিবিডি। তাহলে এই যে সিবিডির কথা বললাম, এই সিবিডির পুরো কথাটা কি? না সিবিডির পুরো কথা হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট।
এটাও মাথায় রাখো। তো সিবিডিটা কিন্তু বহুবার পড়েছে বিভিন্ন জায়গায়, তো ভালো করে দেখে রাখবে। কনারভেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা হচ্ছে প্যাট্রিক গেডেস। আচ্ছা, এইরকমই গুরুত্বপূর্ণ, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগর কোনটা? অবশ্যই মুম্বাই। খুচরো বাজার কেন্দ্রিক পৌরবসতিকে কি বলা হবে? পলিস। আর ভারতের বৃহত্তম মেট্রোপলিটন শহরের নাম কি? সেটা হচ্ছে বৃহত্তর দিল্লি। তো তোমরা আর একটা যেটা করে রাখবে যে কোনটা নগর, মানে কত জনসংখ্যা হলে শহর, কত জনসংখ্যা হলে নগর, এই অংশগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। আর আরবান ভিলেজ নামে পরিচিত কোন অঞ্চল? সেটা হচ্ছে হ্যামলেট অঞ্চল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু জেনে রাখলে। পার্বত্য অঞ্চলে যে ধরনের জনবসতি গড়ে ওঠে সেটা হচ্ছে বিক্ষিপ্ত জনবসতি। বৃহত্তম মেগা সিটি অবশ্যই মুম্বাই। এইরকমই কিন্তু তোমাদের বললাম যে আদমশুমারির ভিত্তিতে যে সমস্ত শহরগুলোর জনসংখ্যা কি হলে তাকে কি বলা হয়, মানে কোনটাকে তুমি মেট্রোপলিটন বলবে, কোনটাকে শহর নগর কি বলা হবে, সেটা কিন্তু সেই সংখ্যাটা কিন্তু তোমাকে অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে। বা তুমি প্রথম শ্রেণীর শহর কোনটা, দ্বিতীয় শ্রেণীর শহর, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর শহর, এইগুলো একটু তোমাকে ভালো করে জেনে রাখতে হবে। আর পলিস জিনিসটা কি, মেগালোপলিস কি, ইয়োলোপলিস কি, এই যে জিনিসগুলো তোমাদের নেক্রোপলিস কি, এখান থেকেও কিন্তু অনেক সময় দেখলাম স্তম্ভ মেলানো এসেছে, বহু রকম কিছু প্রশ্ন এসেছে। তো এই ধরনের প্রশ্নগুলোর উপরে জোর দাও। আজকের উপস্থাপনা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা তোমাদের বলে দিলাম। এর আগে কিন্তু তোমাদের পার্ট সিতে যে ভারতের ভূগোল রয়েছে সেখানকার সমস্ত অধ্যায়ের ওয়ান লাইনার প্রশ্নের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যদি এখনো না দেখে থাকো। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু বাকি অধ্যায়গুলো দেখে নিতে পারবে। তো এই রকমই পরবর্তী উপস্থাপনায় নতুন আরো কিছুর সঙ্গে চলে আসছি খুব তাড়াতাড়ি। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক।